ভগবান যখন তোমাকে খারাপ সময় দেয় বুঝবে তার মধ্যে একটা ভালো কিছু লুকিয়ে আছে। কারণ এই খারাপ সময়ে না কিছু মুখোশধারী মানুষ থাকে তোমাদের চারপাশে, যাদের মুখোশগুলো খুলে পড়ে, তাদের আসল চেহারা, তাদের নখ, তাদের দাঁত সব কিছু কিন্তু বেরিয়ে পড়ে। তো সুপ্রভাত বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ছোট্ট ব্লগটাতে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা আজকে খাচ্ছি আমরা নিম পাতা। আর এই নিম পাতা খেতে বসে না হঠাৎ করে তোমার দাদা না শরীরটা বড্ড খারাপ হয়ে পড়েছে, তো হঠাৎ করে বমি করেছে। তো আমি ভাবলাম কী হলো, আসলে গত রাত্রে অনেক কিছু খেয়েছিল আর কি, স্পাইসি খাবার খেয়ে ফেলেছিল। নেমন্তন্ন ছিল একটা জায়গাতে, তো সেখানে গিয়ে খেয়েছে অনেক রকম স্পাইসি খাবার, তো আমি তো সেগুলো জানতাম না। পরে আমাকে বলছে যে গ্যাস ফর্ম করেছিল, তো ওই নিম পাতা দিয়ে খেতে খেতে না উঠে পড়েছে, বড্ড শরীর খারাপ লাগছিল বলছিল। তো তারপর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, মনটা স্বাভাবিকভাবে সারাদিন ভীষণ খারাপ ছিল। তো বিকালবেলা শরীরটাও একটু ভালো ছিল বলে আমি এই যে ছাদে এলাম জামা কাপড় তুলতে, আর বললাম সকালবেলা তো শরীরটা খারাপ ছিল, তো আর বিকালে কি খাবে, তো একটুখানি বললাম তাহলে লাউ শাক দিয়ে কি ভাত খাবে, তো বলো কয়েকটা লাউ শাক নিয়ে এসো, লাউ শাক দিয়ে একটু ভাত খাবো। তো এই সেই জন্যই এলাম, লাউ গাছে দেখলাম ছোট্ট একটা লাউ, বেশ বড় হয়ে গেছে লাউটা। তো এই লাউয়ের পাতাগুলো যে একটুখানি পরিষ্কার করে দেবো সেই সময়টাও আমার হয়ে ওঠে না। আসলে একা সংসারে সব কিছু করতে হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সংসারের বিভিন্ন ঝামেলায় না যেগুলো করা উচিত সেগুলো করে উঠতে পারি না। অনেক কিছু ইচ্ছা করে সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, তো সব কিছু এক হাতে করতে গেলে বুঝতেই পারো যে সময়টা একটু টানাটানি পড়ে যায়। যাই হোক, দু চারটে পাতা আমি পরিষ্কার করে দিচ্ছি, আর লাউ গাছে কিন্তু নতুন করে আবার লাউ আসতে শুরু করে দিয়েছে। তবে একটা কথা কি জানো তো, আমি আর আর দুঃখ পাই না, একটা সময় ছিল মানুষের ব্যবহারে খুব কষ্ট পেতাম, মানুষকে অনেক বিশ্বাস করতাম, মানুষের প্রতি ভরসা ছিল। তবে মানুষের ব্যবহারে না ইদানিং মানুষের প্রতি আমার ভরসা উঠে গেছে, মানুষের প্রতি এখন আর রাগও হয় না, অভিমানও হয় না। এখন আমার জীবনে একটাই শুধুমাত্র প্রায়োরিটি, মেয়ে দুটোকে মানুষ করতে হবে, মন দিয়ে সংসার করতে হবে, মন দিয়ে নিজের কাজটুকু করে যেতে হবে, বাদ বাকি হচ্ছে সবই ঠাকুরের হাতে। ঈশ্বরই একমাত্র তোমার ভবিষ্যৎ কী সেইটা তুমি জানবে না, সেই লিখে রেখেছে। তো সন্ধ্যাবেলা মেয়েরা বললো মা একটু কিছু করে দাও, রাত্রেবেলায় একটু কী করবো ভেবে তা দেখলাম যে ফ্রিজে একটুখানি চিকেন আলাদা করে রেখে দিয়েছিলাম ছোটো মেয়ের জন্যে। তো সেইটার জন্য একটুখানি চিকেন পকোড়া করবো বলে এই যে দেখো মশলাটাকে রেডি করে নিচ্ছি। মশলা রেডি করছি বলতে একটু বেশি করেই করে রাখছি, কারণ অনেক সময় হয় না, আমার আমার হচ্ছে তাড়াহুড়োর সংসার, আমাকে সবসময় কম সময়ের মধ্যে কাজ যাতে বেশি করে কমপ্লিট করতে পারি সেইটাই খেয়াল রাখতে হয়। তো সেই জন্যে মশলাটা বসিয়ে দিয়েছি ওখানে, ওটাকে গরম করতে দিয়েছি। আর এই একটুখানি চিকেন সেটাকে দেখো কুচি করে নিলাম। আর যেহেতু ইলেকট্রিকও নেই, তো সেই জন্য আমি ভাবছি যে কী করব, তো ভাবলাম যে চলো তাহলে এই মশলাটাকে একটুখানি রেখে দিই, ইলেকট্রিকটা আসুক। তো অবশ্যই ইলেকট্রিকটা এসছে, আর পেঁয়াজটাকে আমার এর মধ্যে কুচি করা হয়ে গেছে। তো পেঁয়াজটাকে আমি কিন্তু আর ওর সঙ্গে অ্যাড করবো না, কুচি অবস্থাতে আজকে পেঁয়াজটা দিয়ে দেখবো কেমন লাগে খেতে। তো এই যে ইলেকট্রিকটা আসলো, অবশেষে আমি মশলাটা গুঁড়ো করতে পারলাম। এখন আমি এই যে দেখো মশলা গুঁড়ো করেছি, এইটা দিয়ে কিন্তু একটা অন্যরকমভাবে আছে কিন্তু চিকেন পকোড়াটা রেডি করব। আসলে না আমার নিত্য নতুন একইভাবে রান্না করতে ভালো লাগে না, আমি সবসময় ভাবি নতুন করে নতুন পদ্ধতিতে দেখি রান্নাটা করে দেখি কেমন লাগে। এটা আমার খুব একটা ভালো লাগার একটা মানে কি কাজ বলতে পারো। আমি সবসময় নতুনভাবে কোনো একটা জিনিসকে, পুরোনো জিনিসকে নতুনভাবে আর কি আমি তৈরি করতে ভালোবাসি। তো এইভাবেই চিকেন পকোড়া থেকে বানাচ্ছি। একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর একটু লবণ হলুদ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। তারপরে কিন্তু আমি পেঁয়াজটাকে অ্যাড করব, তাহলে আমার কাজটা একটু সহজ হবে। তো আমি তেলটা কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি। আর মেয়েদের এখন যেহেতু স্কুলের সামার ভ্যাকেশন চলছে, তো আমার একটু চাপটা কম আছে আপাতত। হ্যাঁ, দেখো চিকেনটাকে আমি এই যে এভাবে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এটা না বেশ সময় ধরে করলে জিনিসটা খেতে অনেকটা ভালো লাগে। তো যাই হোক, খারাপ লাগছিল না। আর ছোটো মেয়ে যেহেতু অতটা ঝাল খেতে পারে না, তো আমি কিন্তু চিকেনের সঙ্গে খুব বেশি ঝাল অ্যাডও করিনি, যেটুকু দিয়েছি এইটুকুতে বেশ ভালোই লাগছিল। আর চিকেন পকোড়াগুলো দেখো অল্প তেলে ভাজা করছি, খুব বেশি তেল আজকে দিলাম না। ওই কড়াইটাতে না আজকে সকালে ভুল করে ওই যে করে ফেলেছি নিম পাতা ভাজি, তো ওইটাতে আর ভাজার রিস্ক নিলাম না, এই যে বড় কড়াইটাতেই ভাজছি। এটাতে না অনেকটা তেল দিলেও অল্প তেল দিয়েছি বলে মনে হয়। তো কী করা যাবে বলো, তার মধ্যে করে নিচ্ছি, কারণ আমি যদি এখন চিকেন পকোড়া ভাজতে গিয়ে ওইটাতে তিতো লাগে, মেয়ে কিন্তু খুব কান্নাকাটি শুরু করবে। তো সেই জন্যে আর রিস্কটা নিলাম না, ওইটাতে অন্য কিছু রান্না করবো, জল গরম করে ফেলবো। তো তারপর ওটাতে মানে অন্য কিছু ভাজাভুজি জিনিসটা করব। আমার এই ছোটো কড়াইটাতে না ভাজাভুজি করতে খুব সুবিধা হয়, তেল অল্প দিলেই হয়ে যায়। যাই হোক,
সবসময় সব কিছু তো হাতে কাছে থাকে না। সংসার মানে কি জানো তো, একটা পারফেক্ট আর এভার এন্ডিং কাজ। এটা তুমি যতই করো না কেন, এই সংসারের কাজ কখনো শেষ হবে না। তো সেই জন্য অত বেশি মন খারাপ করারও কিছু নেই। আর আমরা না গৃহিণী যারা, তারা জানি যে কাজ সবসময় যে টাইমের মধ্যে করতে পারবো এমনটাও নয়। আমরা দেখি এমন একটা কাজ আমার হাতে রয়েছে, সেইটা থেকে দেখা গেলো অন্য একটা কাজ আছে, সেটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তো হাতের কাজটা ফেলে সেই কাজটাই করতে হয়। এটাই কিন্তু সংসারের নিয়ম। সবসময় যে হাতে ধরে টাইম মেনে সব কাজ করা যাবে এমন কিন্তু না। তাতে কি হয়, অনেক ইম্পর্টেন্ট কাজ কিন্তু হয়ে ওঠে না। তো সেই জন্যে সংসারে কাজ করতে গেলে না দেখতে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটাকে প্রাধান্য বেশি দেওয়া উচিত, সেটাই কিন্তু করতে হয়। তো সবসময় কিন্তু রুটিন মেনে কাজগুলো করাও যায় না তার জন্যে। তো চলো, চিকেন পকোড়াই যে মেয়েকে দিয়ে দিয়েছি, ও নিয়ে গেল, বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি। এটা হচ্ছে বড় মেয়ের জন্য ভাজি করছি। আর আমি যেহেতু মানে তেল ভাজি মশলা খুব একটা খাই না, তোমার দাদা অতটা পছন্দ করে না। আর যেহেতু ওর অসুবিধা হয়েছিল সকালবেলা বমি টমি করে দিয়েছি, তো তোমার দাদাকেও দেবো না। যদি দিই একটা পকোড়া ওকে দেবো। তো রাত্রে আর কি করবো, ওই যে সেদ্ধ ভাত, সেটা তো বলে দিলাম। আর মেয়েদেরকে তো সেদ্ধ ভাত খাওয়ালে চলে না, তাই না? বাচ্চা মানুষ, ওরা একটুখানি তেল মশলা খেতে চায়। তো তোমার দাদা বললো চলো আমিও যাচ্ছি, ওই যে চলে এসেছি, সন্ধ্যা ঘনিয়ে গেছে এখন আর কি বানাতে গিয়ে, পকোড়া বানাতে গিয়ে। তো এই যে এসি মেশিনের সাইডটা দিয়ে যে ডালগুলো কেটে দিয়েছিল না, সেখানটা দিয়ে আবার নতুন করে ডগা বেরোতে শুরু করেছে। আর বন্ধুরা, সত্যি কথা কি বলতে জানো তো, মানুষের আচরণে দুঃখ পাই না কেন? মানুষ এত বেশি আঘাত দিয়েছে, মানুষের কাছ থেকে এত বেশি আঘাত পেয়েছি, এত বেশি অকৃতজ্ঞতা মানুষের কাছ থেকে পেয়েছি না, তো পেতে পেতে এখন অভ্যাস হয়ে গেছে। এখন আমি আর মানুষের কাছ থেকে কিছু এক্সপেক্ট করি না। তোমাদের দাদা অনেক কিছু এক্সপেক্ট করতো, ভাবতো যে মানুষের জন্য নিজের জীবনটা সমস্ত উৎসর্গ করেছে, ভেবেছিল এরা আমার আপন, এরাই তো আমার সব কিছু। তো সেই মানুষগুলো তারা বুঝিয়ে দিয়েছে যে তারা স্বার্থের গোলাম, স্বার্থের জন্য তারা সব কিছু করতে পারে। তারা কারো আপনও নয়, কারো বড় নয়, স্বার্থ যেখানে তারা সেখানে। তো এই জন্য মানুষটা না মনটা কদিন ধরে খারাপ আছে। আমি আর ওর সঙ্গে ঝগড়াও করি না, আর রাগারাগি করছি না, কারণ মানুষটা সত্যি মনে খুব দুঃখ পেয়েছে। হ্যাঁ, আর সেই জন্যেই একটুখানি কী বলবো, ওকে এইসব কথা থেকে অ্যাভয়েড করে চলছে। আমি বলছি দেখো, আমি যখন তোমাকে ভালোবেসেছিলাম তখন তোমার কিছুই ছিল না, আর আজ যখন এত বছর ধরে সংসার করছি, তখন যদি তোমাকে কেউ দুঃখ দেয়, আঘাত দেয়, আমার সত্যি বড্ড খারাপ লাগে। কারণ আমি তো তখন কখনো তোমার কোনো কিছু দেখে আসিনি যে তোমার সম্পত্তি আছে, তোমার বাড়ি আছে, তোমার গাড়ি আছে, তোমার ভালো চাকরি আছে, কিছুই দেখে আসিনি। আমি শুধু তোমাকে দেখে এসেছিলাম, তোমার মতো একটা সুন্দর মনের মানুষ তুমি, সেইটাই শুধু জানতাম। তো এখন তোমার কি আছে না আছে তাতে আমার কিছু আসে যায় না। তুমি যদি এই তোমার ফ্যামিলি থেকে এক হাত জমিও না পাও, আমার তাতে তোমার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি কিছুই কম হবে না। হ্যাঁ, সংসারটা একটু কষ্ট করে চলছে, আমাদের চলবে। ঈশ্বর যদি চায় আমরা আবার একদিন ভালো দিনে মুখ দেখব, আবার সমস্ত কাজকর্ম আমাদের ঠিকঠাক চলবে। তবে এই যে কিছু মানুষকে তুমি চিনে গেলে, এটা হয়তো ঈশ্বরই চেয়েছিল। তো কিছু মানুষের মুখোশ খুলে যাবে, তাদের সত্যিকারের আসল রূপ তুমি চিনতে পারবে, যেটা আমি এতদিন তোমাকে চেনাতে চেয়েও চেনাতে পারিনি, তুমি বিশ্বাস করোনি, আর বিশ্বাস করার কথাও নয়। আমি একটা বাইরের মেয়ে, আমি যদি তাকে তার নিজের মানুষগুলোকে চেনাতে যাই, বিশ্বাস হবে না, এটাই স্বাভাবিক, তাই না বন্ধুরা? তো এই যে খারাপ সময়টা না সত্যি অনেক বড় শিক্ষা দেয়। খারাপ সময় আসলে বোঝা যায় কে আপন আর কে পর। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা। তুমি কার জন্য জীবন উৎসর্গ করেছো এটা বড় কথা না, বড় কথা হচ্ছে সে তোমার জন্য আদৌ কি সেটা অনুভব করেছে, সে কি সত্যি অনুভব করেছে যে তুমি তার জন্য এত কিছু করেছো, এটাই হচ্ছে বড় কথা। আমি মনে করি আমার স্বামী যতটা ভালো মনের মানুষ আর যতটা নরম মনের মানুষ, ওকে যারা আঘাত দেয়, আশা করি ভগবান তাদেরকে কোনোদিন শান্তি দেবে না, নিশ্চয়ই এর বিচার হবে। আমি সেটা শুধু বলি যে ভগবানের উপর ভরসা রাখো, ঈশ্বর নিশ্চয়ই সবচেয়ে বড় শক্তিমান এবং সর্বশক্তিমান, এবং তিনি সব কিছু দেখছেন, সময় হলে সব কিছুরই বিচার হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানে টাটা করছি, আমাদের খাবার দাবার রেডি।